আজকে আমাদের গন্তব্য চুয়াডাঙ্গা থেকে ঢাকা। এখন বেলা বাজে আড়াইটার সময় আবহাওয়াটা দেখেন। মামা আছি, আমি আছি, আমরা মূলত আজকে চুয়াডাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করতেছি দুপুরে 2:30 বাজে। কিন্তু চুয়াডাঙ্গার পরিবেশ পরিস্থিতি আমরা সবাই জানি, প্রচন্ড ঠান্ডা। এখনো মনে হয় 14-15 ডিগ্রি সেলসিয়াস, সকালে আরো কম ছিল। তো আমাদের সাথে আছে জিক্সার FI ABS। শুরু করি আমরা আমাদের আজকের যাত্রা। হাত মোজা ছাড়া আসলে ড্রাইভিং করা সম্ভব না। আমরা এখন ঝিনাইদহ সদরে আছি এবং এটা দরকার আমাদের জন্য সামনে। বাহ, চুয়াডাঙ্গার আকাশ আসলে অভিশাপময়। আমরা ঝিনাইদহে অবশ্যই সূর্যের দেখা পাইছি আলহামদুলিল্লাহ। সামনে এখনো অনেক রাস্তা বাকি। আমরা এখন পায়রা চত্বরের ঠিক পাশে আছি। 3টার বেশি বাজে মামা? তাহলে এবার তুমি ড্রাইভ করো। তুমি করো, আর রাস্তা তো আছে, মিলেমিশে করবো। 50 কিলোমিটার। পরিকল্পনা ছিল যে ফরিদপুরে যাই আমরা বিরতি নিব, কিন্তু ঠান্ডায় আমাদের মনে হইলো যে আসলে আগেই দাঁড়ানো প্রয়োজন। এখন একটু এখানে বিরতি নেই, সামনে আমরা আগাবো, সমস্যা নেই। নাম কি বনি তোমার? ফাতেমা জান্নাত। ফাতেমা জান্নাত। এবার 1-এ উঠবা? তুমি কি এই স্কুলেই পড়ো? এই যে এইটা এই স্কুলে? কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা। ঠিক আছে, থাকো, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো আমাদের। ফাতিমা আমাদের জন্য শুভকামনা দিছে, ফাতিমা চলে যাচ্ছে। আমরা তারা বললাম যে তারা আমাদের ইনভাইট করবে কিনা, কিন্তু সে আমাদের এখন ইনভাইট করবে না, ঈদে ইনভাইট করবে। সমস্যা নেই, আমরা এখন আগাই। ফরিদপুরের দূরত্ব এখান থেকে 45 কিলোমিটার। এবার ড্রাইভ আমি করবো, মামা একটু রেস্টে যাবে। চলো শুরু করি। প্রায় সারাদিন কাভার হয়ে যাচ্ছে, কিন্তু কুয়াশা কমে নাই। ফরিদপুরে আমরা কিছুক্ষণের ভিতরে প্রবেশ করব। মামার এখন কোনো একটু কথা বলতে হবে, ওই জন্য আমরা বিরতি নিলাম। কুয়াশা কাটে নাই, ঠান্ডা এবার বাড়া শুরু করছে। আমাদের সামনের দিকে ভালো স্ট্রাগল করতে হবে। মামা কাশতেছে, বোঝা যাইতেছে ঠান্ডা লাগতেছে। আমার একটা সমস্যা হয়, বাইক চালাইলে এই হাঁটুর এই জায়গাগুলো ব্যথা করে, যেটা আমি ফিল করা শুরু করছি। সামনের দিকে দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। কি অবস্থা? আমরা তো ফরিদপুর এখন। এখন আমরা আছি ফরিদপুরে রয়্যাল ফিলিং স্টেশনে। পাশে একটা কফি শপ আছে। মামা আমার আগেই বলছে যে এখানে কফি শপ আছে, আমরা চাইলে এখানে কফি খাইতে পারি। ওই জন্যই মূলত এখানে দাঁড়াইলাম। জায়গাটা ঠিকঠাক আছে। রয়্যালের বাসগুলো নাকি সবগুলো এখানে দাঁড়ায়। আমরা যেরকম চিন্তা করছিলাম যে হয়তো আমরা সন্ধ্যা নাগাদ পদ্মায় যাইতে পারবো, আসলে টাইমে হবে না। শীতের বেলা তো আমরা আসলে ওইটা ম্যানেজ করতে পারবো না। আজকে মূলত পদ্মার যে পদ্মা সেতু আছে, ওইটার রাতের সৌন্দর্য আমরা উপভোগ করবো। নাট খোলার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এমনি দেখবো। শীত প্রতিরোধ করার নিনজা টেকনিক। মূলত হাঁটুতে আমার ব্যথা হয় যদি ঠান্ডা বাতাস লাগে। মামা কি অবস্থা? হ্যাঁ, আমাদের সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার বেশি হয়ে গেছে আসলে। হালকা একটু আলো আছে। ফরিদপুর পার হয়েছি বেশ কিছুক্ষণ আগে। পদ্মা সেতুর সামনে একবারে আমরা পদ্মা সেতুর ভিডিও দেখবো। আমরা একটা দারুণ জিনিস শিখলাম। এই যে আমরা এখন ফরিদপুরের একটা জায়গায় জ্যামে আটকে গেছি। রেল লাইনের কাজ চলতেছে, বেশ ভালো পরিমাণ জ্যাম এখানে। আসলে আমরা পুরোটা দেখাইতে পারবো না কি পরিমাণ জ্যাম, তবে আমরা ইতিমধ্যে 10 মিনিট এখানে কাটাই দিছি। সামনে কি অবস্থা আমরা জানি না, এখন রেল লাইনের মেন পজিশনই পৌঁছাই নেই। দেখা যাক কি হয়। গাড়ি থামাই দিতেছে। কোনটা ভাই? এই ফোনটা, হ্যাঁ এটা ভাই এই যে টোল প্লাজা, এক্সপ্রেসওয়ে টোল প্লাজা।
জাতির এটা পিতা কিন্তু হযরত চমৎকার ইব্রাহিম। এবং জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মহাসড়ক এখানে কিভাবে তুলে দিতে। আমার এখানে টোল কত? জানি না, আমি যাইনি। কত ভাইয়া? পদ্মা সেতুতে টোল আর একটু কমাইলে ভালো হতো না মামা? কত শুনতে 100 টাকা। 100 টাকা। এই জায়গাটা একটু আরেকবার দেখাইতে পারো? যারা এর আগে বাইক নিয়ে আসছে তাদের তো অভিজ্ঞতা আছে, এখন আমি মামা প্রথমবার আসছি, আমাদের অভিজ্ঞতা নতুন, আমাদের এক্সাইটমেন্ট বেশি থাকবে, এটাই স্বাভাবিক। আমরা এখন টোল প্লাজার সামনে, পদ্মা সেতু টোল প্লাজা, জাজিরা প্রান্ত। এরিয়াটা বেশ বড় একটা এরিয়া, তবে আমার জন্য সবচেয়ে রোমাঞ্চকর বিষয় ছিল এক্সপ্রেসওয়ের এই জার্নি থেকে। সিক্সার ভালো করতেছে, গতি ঠিকঠাক আছে, সর্বোচ্চ ওইদিকে আমি 110-15 পর্যন্ত, 15 ওঠে না আসলে, 10-এর একটু উপরে ছিল, তো গতি নিয়ে সমস্যা নাই। কিন্তু বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এক্সপ্রেসওয়েতে বাকি গাড়িগুলোর গতি অনেক বেশি। আমার মনে হলো যে 120-30-এ গাড়িগুলো চলতেছে, যেগুলো একটু ভালো গাড়ি, বড় গাড়ি। বাবা, আমাদের টোল নিল 100 টাকা। ড্রাইভ আমি করতেছি, আমার মূলত সামনের দিকে আরো যাতায়াত করবে, তার অভিজ্ঞতা হবে, আমার তো যাতায়াত খুব বেশি হবে না, তাই ড্রাইভ আমি করতেছি এই কারণে। এখান থেকে ট্রেনের লাইনটা দেখার কোনো সুযোগ নাই, এটা একবারে ভিউ দিয়ে গেছে। ঢাকা মেডিকেল কলেজের গেট এই পাশে, আমরা ঢাকায় পৌঁছে গেছি। সামনে আমাদের জার্নি আনুষ্ঠানিকভাবে শেষ হইলো, আমরা কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। তাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া। এরিয়ার ভেতরে ঘুরতেছি। মূল কথা জার্নিটা চমৎকার ছিল, 8:30 প্রায় বেজে গেছে রাত, ঠান্ডা তো, মানে আমি যে টেকনিক খাটাইছিলাম হাঁটুতে এটা খুব একটা কাজ করে নাই, তবে ফাইনালি চলে আসতে পারছি। মানে পুরো রাস্তার ভিতরে নানা রকমের অভিজ্ঞতা। আমি যেটা প্রথমেই বললাম যে আপনার ওই ভাঙার আগ পর্যন্ত যে জায়গাটা আছে ওইটা ব্যাপক পরিমাণে খারাপ একটা জায়গা, মানে ভাঙার আগ পর্যন্তই ভাঙা বেশি।
আর এরপরে এক্সপ্রেসওয়ের অভিজ্ঞতাটা অন্য লেভেলের ছিল, কারণ এখানে গতির খেলা। মানে আমি এই পুরো রাস্তাটা ফরিদপুর থেকে আমি ঢাকা পর্যন্ত চালাই আসছি, মামা একটু আগে চালাইছিল। এইখানে মূলত আমার গতি ছিল 90, 95, 100, 110 এই পর্যন্ত আমি স্পিড তুলছি। 115 পর্যন্ত তুলছি। পদ্মা সেতুতে আমি সর্বোচ্চ 110 স্পিড মতো তুলছি। এইরকম এভারেজ রাখতে হবে, মানে 90 থেকে 95 কিলোমিটার আপনার গতি রাখতে হবে। কম গতি থাকলে পেছন থেকে মেরে দেবে। ইভেন কয়েকবার এমন হয়েছেও, মানে একটা গাড়ি একদম আমার পাশ দিয়ে গেছে, এবং ওইটার যে হাওয়া, আমাদের বাইকের ওজন আছে ভালো, আমাদের দুইজন ব্যক্তি, যার কারণে আসলে কন্ট্রোলটা ভালো হয়েছে। যদি হালকা গাড়ি হয়, ওজন কম হয়, আপনি বিপদে পড়ে যাবেন, কম হয় তাহলে প্রচুর সমস্যা হবে। সমস্যা হবে। গতি কম হলেও সমস্যা, বাইক যদি হালকা হয় তাও সমস্যা, মানে বাইকও ভারী হইতে হবে। তো এই সব কিছু মিলেই মূলত আমাদের পুরো জার্নি ছিল। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই। চির উন্নত মৌসির তারপর